সাথে সাথে শুরু হলো প্রচন্ড শব্দ, ঢাক বাজতে লাগলো। দৌড় শুরু হয়ে গেছে, কিন্তু একই একই হুলস্থুল কাণ্ড। তুমি কি আজও না খেয়ে ঘুমাবে? ভাতের হাঁড়িটা কিন্তু আমি এখনো ঢাকনা দিয়ে রাখিনি। উঠে এসো, দুটি মুখে দাও। সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে এসে যদি এভাবে না খেয়ে শুয়ে থাকো, শরীর কি টিকবে? খিদে নেই সালমা, পেটের খিদে মরে গেছে। মনের জ্বালায় শরীরটা জ্বলছে। আজ ফিরোজ মহাজনের কাছে গিয়েছিলাম লাঙ্গলটা চাইতে। জানো সে কি বলল? বলল, যার নিজের গরু নেই তার চাষা হওয়ার স্বপ্ন দেখা মানায় না। এতগুলো মানুষের সামনে কথাটা বলল, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিল। বাবার রেখে যাওয়া ওই এক চিলতি জমি, তাও টাকার অভাবে চাষ করতে পারছি না। মানুষের কথায় কান দিয়ে কি লাভ? ফিরোজ মহাজন তো চিরকালই এমন। কিন্তু এভাবে অন্যের লাঙ্গল আর বলদ ভাড়া করে আমাদের আর চলছে না। ফসলের অর্ধেকই তো ভাড়ায় চলে যায়। বছর শেষে ঘরে কি থাকে বলো? নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। সেটাই তো ভাবছি। গত 3 বছর ধরে তো কম চেষ্টা করছি না। তুমি সেলাই করে, আমি দিনমজুরি করে যা জমিয়েছি তা দিয়ে কি আর হালের গরু কেনা সম্ভব? একটা ভালো সার কিনতে গেলে তো অনেক টাকার দরকার। শোনো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার বিয়ের সময় বাবা যে সোনার চেন আর কানের দুলটা দিয়েছিল, সেটা তুমি বিক্রি করে দাও। আর বাক্সের জমানো টাকাগুলো নাও। সব মিলিয়ে আমার মনে হয় একটা ভালো সার কেনা যাবে। অসম্ভব, ওটা তোমার বাবার শেষ স্মৃতি। ওটা আমি বেচতে পারবো না। আমরা গরিব হতে পারি, কিন্তু তাই বলি স্ত্রীর গয়না বেচে আমি চাষ করব? লোকে কি বলবে? লোকে কি বললো তা দিয়ে পেট ভরে না, স্মৃতি দিয়েও সংসার চলে না। তুমি যদি নিজের পায়ে দাঁড়াতে পারো, তবেই বাবার আত্মা শান্তি পাবে। আর গয়না তো আজ আছে কাল নেই, কিন্তু একটা ভালো সার কিনলে আমাদের কপাল ফিরে যাবে। তুমি আর না করো না। কালই পাশের গ্রামে বড় হাট বসবে, তুমি যাবে? তুমি সত্যিই চাও আমি এটা করি? চাই, আমি চাই তুমি মাথা উঁচু করে বাঁচো। কাল ভোরে তুমি রিটুবাইকে নিয়ে হাঁটে যাবে। আমার মন বলছে এবার আমাদের দিন বদলাবে। এমন একটা সার আনবে যা দেখে ফিরোজ মহাজনের চোখ কপালে উঠে। কিরে পলাশ, এত জোরে হাঁটছিস কেন? হাট তো আর পালিয়ে যাচ্ছে না। আর তোর পকেটে তো আজ টাকার গরম, ভাবভঙ্গি আলাদা মনে হচ্ছে। টাকার গরম না টিটু, এটা দায়িত্বের গরম। সালমার গয়না বেচা টাকা খুব সাবধানে খরচ করতে হবে। এমন একটা সার কিনতে হবে যেটা দিয়ে আমি একাই 100 বিঘা জমি চাষ করতে পারি। ঠকলে চলবে না। চিন্তা করিস না, আমি আছি না। গরুর দাঁত দেখে বয়স বলে দেব, আর পিঠ চাপড়ে জোর বুঝে নেব। তবে ভাই, হাটে কিন্তু দালাল আর বাটপাড়ের অভাব নেই, খুব হুঁশিয়ার। সেটাই তো ভয়। আল্লাহ ভরসা। চল, পা চালিয়ে চল। ভালো মাল সবার আগে বিক্রি হয়ে যায়। ভাইরা, এদিকে এদিকে নিয়ে যান বাঘের বাচ্চা। সার না তো যেন হাতি। দামে কম, মানে ভালো। লিয়াকত ব্যাপারী মরা গরু বেচে না। পলাশ, ওই দেখ, লোকটার গলা তো ফাটা বাঁশের মতো, কিন্তু ওর পেছনে কালো শার্টটা দেখেছিস? কি বিশাল দেহ, যেন কুচকুচে কালো পাহাড় দাঁড়িয়ে আছে। আরে তাই তো, কি সুন্দর গড়ন। টিটু, চল তো কাছে গিয়ে দেখি। এমন সার পেলে আর কিছু লাগে না। শিকার এসেছে। চেহারা দেখে বোঝা যায় সহজ সরল। এই কালো ষাঁড়টা গত 3 হাট ধরে বেচতে পারছে না। আজ একে গোছাতেই হবে। ভাই, সারটার নাম কি? দাঁত কয়টা? আরে ভাইজান, আসুন আসুন। জোহরই জোহর চেনে। এর নাম রেখেছি বাদশা। দাঁত মাত্র 4টা, একদম কচি, কিন্তু গায়ের জোর 10টা মহিষের সমান। দেখেন না গায়ের চামড়া কেমন চকচক করছে। শরীর তো বেশ শক্তপোক্ত, কিন্তু ভাই, হাটের তো হট্টগোল, মাইকের আওয়াজ, অথচ শার্টটা দেখি নড়ছেই না। এত শান্ত কেন? জিমুচ্ছে নাকি? আরে ভাই, এটাই তো বাদশার গুণ। ও হলো রাজকীয় মেজাজের। ছোটখাটো আওয়াজে ও কান দেয় না। ও খুব ঠান্ডা স্বভাবের। কিন্তু একবার লাঙ্গল জোয়াল কাতে দিলে দেখবেন তুফান কাকে বলে। রাগী গরু দিয়ে কি চাষ হয়? চাষ করতে লাগে ঠান্ডা মাথার গরু। কথাটা ঠিকই বলেছেন। বেশি লাফালাফি করা গরু দিয়ে কাজ করা কঠিন। কিন্তু দাম কত চাইছেন? এই সার আমি 60,000 নিচে ছাড়ি না। কিন্তু ভাই, আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি খুব মেহনতি মানুষ। আর আমারও টাকার খুব দরকার। মহাজন তাড়া দিচ্ছে, তাই আপনার জন্য এক দরে 45,000। এর নিচে 1 টাকাও হবে না।
কি বলেন ভাই, 45,000? একটু কমান। ভাই, জিনিসের মান দেখেন। এই সার নিয়ে যখন গ্রামে ঢুকবেন, লোকে হা করে তাকিয়ে থাকবে, আর কথা বাড়াবেন না। 45-এ পোষালে নেন, না হলে রাস্তা মাপেন। টিটু, আমার মনে হয় সারটা ভালোই হবে। এত সুন্দর স্বাস্থ্য। লিয়াকত ভাই, আমার কাছে সব মিলে 40,000 টাকা আছে। গয়না বেচার টাকা ভাই, এর বেশি এক পয়সাও নেই। দিলে দেন, না হলে চলে যাই। ও, আপনি বটা নাছার বান্দা। যান, গরিব মানুষের দোয়া পাবো। 40-এ দিয়ে দিলাম, নিয়ে যান আপনার বাচ্চা। কিরে পলাশ, ফিরলি শেষমেশ? সাথে ওটা কি এনেছিস? ওরে বাবা, এ তো দানব। এত বড় কালো ষাঁড় তুই একা সামলাবি কি করে? দোয়া করবেন সুবহান ভাই, আল্লাহ মুখ তুলে চেয়েছেন। এর নাম বাদশা। তুমি এসেছো? আমার চোখ যেন জুড়িয়ে গেল। এত সুন্দর সার আমি তল্লাটে দেখিনি। টাকাটা তাহলে জলে যায়নি? না সালমা, লিয়াকত ব্যাপারে খুব ভালো মানুষ, অনেক কমে দিয়ে দিয়েছে। টিটুও বলল সারটা খুব ভালো। ভাবি, মিষ্টি খাওয়ান। এমন সার লাখে একটা মেলে। একদম ঠান্ডা, কোনো দুষ্টমি নেই। ওকে ওই আম গাছটার সাথে বাঁধো, আমি খড় আর ভুসি নিয়ে আসছি। আয় বাচ্চা, আয়। পলার দড়ি ধরে টান দিল। কিরে, নড়ছিস না কেন? আয়। কি হলো? তোর বাচ্চা তো দেখি নড়ে না। মাটির সাথে কি আটা দিয়ে লাগানো? হয়তো নতুন জায়গা, তাই ভয় পাচ্ছে। টিটু, তুই একটু পেছন থেকে তাড়া দে তো। এই এই, চল চল। জোরে ডাকো, আদর করে ডাকলে হবে। জোরে ধমক দাও। বাচ্চা, চলো, ডানে চলো। হেই হেই। কিরে পলাশ, ব্যাপারটা তো সুবিধার মনে হচ্ছে না। আমি কানের কাছে গিয়ে তালি দিচ্ছি, দেখ তো নড়ে কিনা। টিটু, দাঁড়া। হাই হাই, এ তুমি কি কিনে আনলে? এ তো কানে শোনে না, এ তো কালা। না না, এটা হতে পারে না। লিয়াকত ভাই বলেছিল ও ঠান্ডা স্বভাবের। ও আমাকে ঠকিয়েছে। ও আমাকে একটা বদির সার গছিয়ে দিয়েছে। আমার সব টাকা শেষ টিটু। সালমার গয়না বেচার টাকা সব শেষ। পলাশ, তুই তো একটা কাজের কাজ করেছিস। কালা সার দিয়ে হাল চাষ করবি। তুই যখন বলবি ডানে যা, ও তখন সোজা খাদের মধ্যে গিয়ে পড়বে। গ্রামের সেরা বলদটাই তুই কিনেছিস। কাল সকালে সারা গ্রামে রটে যাবে পলাশের কালা বাচ্চার কথা। সুবহান ভাই, থামেন তো। দেখছেন ও বিপদে পড়েছে, আর আপনি কাটা গায়ে নুন ছিটাচ্ছেন। আমি এখন কি করব? এই অকেজো সার দিয়ে আমি কি করব? মহাজনরা আমাকে ছিঁড়ে খাবে। তুমি এভাবে আর কতদিন মন খারাপ করে বসে থাকবে? ভাত খাবে, এসো। সালমা, ও কানে শোনে না ঠিকই, কিন্তু ও বোকা না। গত 7 দিন ধরে আমি ওকে লক্ষ্য করছি। ও আমাকে চিনতে পারছে। চিনতে পেরে লাভ কি? কাজের কাজ তো কিছু হবে না। হাটে নিয়ে চলো, কসাইয়ের কাছে বেচে দেবে, যা টাকা পাওয়া যায়। না সালমা, কসাই ওকে কেটে ফেলবে। আমি এই অবলা জীবটিকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। ও আমার সাথে প্রতারণা করেনি, মানুষ করেছে। এর কোনো দোষ নেই। তাহলে কি করবে? একে বসে বসে খাওয়াবে? একটা বুদ্ধি মাথায় এসেছে। আচ্ছা সালমা, মানুষ কথা শুনে কান দিয়ে, কিন্তু অনুভব করে কি দিয়ে? চামড়া দিয়ে, তাই না? আমি যখন এর গায়ে হাত রাখি, ও ফিরে তাকায়। যখন দড়িতে টান দেই, ও মাথা ঘোরায়। তুমি কি বলতে চাইছো? আমি ওকে ইশারায় কথা বলা শেখাবো, স্পর্শ দিয়ে ভাষা শেখাবো। আল্লাহ যদি ওর কান কেড়ে নিয়ে থাকেন, নিশ্চয়ই অন্য কোনো ক্ষমতা দিয়েছেন। দেখবে, এই বাচ্চা একদিন কথা বলবে, তবে মুখে নয়, কাজে। তুমি পাগল হয়েছো? কালা গরু দিয়ে কি চাষ করা সম্ভব? সম্ভব কিনা জানি না, তবে আমি চেষ্টা করব। আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি চেষ্টা করব। টাকা যখন গেছে, একে আমি কাজে লাগাবই। পলাশ, তুই কি সত্যিই পারবি? 1 মাস হয়ে গেল, তুই তো সারাদিন এই মাটিই পড়ে আছিস। চুপ করে দেখ টিটু। এই দেখ, আমার হাতে একটা ছোট লাঠি। আমি যখন এই লাঠি দিয়ে ওর ডান কাঁধে আলতো করে টোকা দেব, আরে, ঘুরলো তো। এবার দেখ, আমি দড়িটা বাম দিকে সামান্য ঝাঁকুনি দিব।
বাহ, এ তো দারুণ ব্যাপার। আরও আছে, আমি যখন ওর পিঠের মাঝখানে হাত দিয়ে চাপ দিব তখন ও থামবে, আর যখন লেজের গোড়ায় আলতো টোকা দিব তখনই ও দৌড়াবে, দেখবি? দেখি দেখি। পলাশ ইশারা করতে ষাঁড়টি দৌড় শুরু করলো এবং পলাশের হাতের ইশারায় মাঠের চারপাশে ঘুরে এলো। পলাশ, তুই তো জাদুকর রে ভাই, তুই তো অসাধ্য সাধন করে ফেলেছিস। গ্রামের মানুষ যারা তোকে নিয়ে হাসাহাসি করতো তারা এটা দেখলে বোবা হয়ে যাবে। এখনো অনেক বাকি, ওকে লাঙ্গলের ভার সইতে হবে। তবে ও খুব বুদ্ধিমান। লিয়াকত আমাকে ঠকিয়েছে ভেবেছিল, কিন্তু আল্লাহ আমাকে হীরা দিয়েছেন, শুধু একটু গসা মাজা করতে হচ্ছে। শুনলাম মাতাবর সাহেব নাকি এবার বৈশাখী মেলায় এলাহি কাণ্ড করছেন, গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। হ্যাঁ শুনেছি, পুরস্কার নাকি 1 বিঘা জমি, নদীর পাড়ের ওই উর্বর জমিটা। আমার তো লোভ লাগছে, আমার লালু সারটাকে এবার ভালো করে খাওয়াচ্ছি। আরে রাখো তোমার লালু, আমার তুফানের নাম শোনোনি? গতবার পাশের গ্রামে ফার্স্ট হয়েছিল, এবার জমিটা আমারই হবে। তবে একটা মজার খবর শুনেছ? কি খবর? ওই যে আমাদের গরিব পলাশ, সে নাকি তার ওই কালা সার নিয়ে নাম লিখিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। কি বলেন ফিরোজ ভাই? ওই যে কানে শুনে না, ওটা তো রেসের মাঠে দৌড়াবেই না, ডাকডোলের আওয়াজ শুনবে না, দৌড়াবে কি? আরে ওটাই তো মজা। পলাশটা আসলে একটা বেহায়া, ঠকেছে, এখন সেটা ঢাকতে চায়। ও মনে করে ওর ওই কালা সার আমার লালুর সাথে পাল্লা দেবে। ওটা তো মাঝপথে শুয়ে ঘুমাবে। চল তো আজ বিকালে পলাশের বাড়িতে যাই, ওকে একটু শুনিয়ে আসি। বেচারা গরিব মানুষ, মিছে মিছে নাম দিয়ে বেইজ্জত না হয় ভালো। কিরে পলাশ, আছিস নাকি? জি ফিরোজ ভাই, আসুন, বসতে দেব? বসতে আসেনি, আসলাম তোর ভালোর জন্য। শুনলাম তুই নাকি তোর প্রতিযোগিতায় নাম দিয়েছিস। জি ভাই, দিয়েছি। কেন, কোনো সমস্যা? সমস্যা আমাদের না, সমস্যা তোর। দেখ, ওই মেলার মাঠে হাজার হাজার মানুষ থাকবে, মাইক বাজবে, ডাক বাজবে, বড় বড় তাগড়া সার থাকবে। তোর এই অচল মাল নিয়ে ওখানে গিয়ে কেন হাসির পাত্র হবি? তার চেয়ে নামটা তুলে নে। হ্যাঁ ঠিকই বলেছ, তোর ওই কালা সার তো ডাকলেও শুনবে না, ওকে দিয়ে হাল চাষ হয় না, আর তুই যাবি রেস খেলতে? পাগলামি চার। ফিরোজ ভাই, সুবান ভাই, আপনারা আমার মুরব্বী, আপনাদের সম্মান করি, কিন্তু একটা কথা বলি, আমার বাচ্চা শোনে না ঠিকই, কিন্তু ও বোঝে। আর হাসাহাসি কথা বলছেন, গত 3 মাস ধরে তো গ্রামবাসী হাসছেই, একদিন না হয় আরেকটু হাসবে, কিন্তু আমি পিছু হাঁটবো না। হার জিতের মালিক তো আল্লাহ। বাপরে, ছেলের দেখে অনেক তেজ। ঠিক আছে, মেলার মাঠেই দেখা হবে, তখন কেঁদে বাসাস না। চল সুবাহান। ওরা যা বললো, তোমার ভয় করছে না? ভয় না সালমা, ভয় কেটে গেছে। আজ ওরা আমাকে অপমান করে গেল, এই অপমানের জবাব আমি মুখ দিয়ে দেব না। বাচ্চা দৌড়ে দেবে, তুমি শুধু দোয়া করো। শ্রোতেবৃন্দ, আমাদের বহু প্রতীক্ষিত গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমাদের প্রতিযোগীরাও প্রস্তুত। পুরস্কার 1 বিঘা উর্বর জমি। পলাশ, ঘাবড়াস না, তোর গাড়ি আমি দেখেছি, সব ঠিক আছে, শুধু বাচ্চাকে সামনে রাখিস। আমি ঠিক আছি, বাচ্চা আজ খুব শান্ত। এরে পলাশ, এখনো সময় আছে, সাইড দে, নইলে আমার তুফানের দোলয় অন্ধ হয়ে যাবি। লালু, দেখেছিস তোর পাশে কে? ওই কালা ভূত, ওকে লাথি মেরে ফেলে দিবি। সবাই লাইনে দাঁড়ান। নিয়ম হলো, আমি বাঁশি বাজাবো, তারপর একসাথে ঢাক বাজবে, সেই সংকেতে দৌড় শুরু হবে। প্রস্তুত? আয় বাচ্চা, আজ তোর পরীক্ষা, আজ তোর এই কালা কানি হবে তোর শক্তি। 3, 2, 1। সাথে সাথে শুরু হলো প্রচন্ড শব্দ, ঢাক বাজতে লাগলো। দৌড় শুরু হয়ে গেছে, কিন্তু একই হুলস্থুল কাণ্ড। তুফান, সোজা যা, উল্টা করছিস কেন? আরে থাম। ওরে বাপরে, লালু ভয় পেয়েছে। ওরে, আমাকে বেরো দিল রে।
ধর ধর আমাকে। মাঠ জুড়ে বিশৃঙ্খলা, রেকর্ড শব্দ আতঙ্কিত হয়ে ফিরোজ, সোবহান এবং অন্যদের ষাঁড়গুলো ভয় লাফালাফি শুরু করে। কেউ ট্র্যাক ছেড়ে দর্শকদের দিকে ছুটে, কেউ চাকরি উল্টে দেয়। অবিশ্বাস্য দৃশ্য, প্রচন্ড শব্দে সব ষাঁড় ভটকে গেছে। ফিরোজ মিয়ার ষাঁড় তো উল্টো দিকে দৌড়াচ্ছে, সুভান মিয়ার গাড়ি উল্টে গেছে, কিন্তু কিন্তু ওটাকে পলাশ, দৌড়া, তোর বাচ্চা থামছে না। সাবাস, সোজা। তোর কানে কোনো শব্দ ঢুকছে না, তার মানে কোনো ভয় নেই। শুধু আমার হাতের ইশারা দেখ, আরো জোরে, বাতাসের বেগে। বিস্ময়কর ব্যাপার, পলাশের সেই কালা ষাঁড় যাকে সবাই অবজ্ঞা করেছিল, সে তো তীরের মতো সোজা ছুটছে। ডাকের আওয়াজ, আতশবাজির শব্দ কিছুই তাকে স্পর্শ করতে পারছে না, কারণ সে তো শুনতেই পায় না। সাবাস পলাশ, সাবাস সাবাস। এটা হতে পারে না, আমার তুফান হারতে পারে না। আরেকটু, আরেকটু, এই তো। পলাশের গাড়ি সবার আগে ফিনিশিং লাইন পার করলো, বাকিরা তখনও মাঠের মাঝখানে ষাঁড় সামলাতে ব্যস্ত। ভাই ও বোনেরা, আজ আমরা এক অলৌকিক ঘটনার সাক্ষী হলাম। আমরা ভেবেছিলাম পলাশের ষাঁড় অকেজ, কিন্তু আজকের এই প্রচন্ড শব্দ আর কোলাহলে যখন সব সুস্থ ষাঁড় ব্যর্থ হলো, তখন পলাশের বাচ্চা তার শান্ত থাকার ক্ষমতার প্রমাণ দিল। পলাশ, মঞ্চে এসো। এই নাও তোমার জমির দলিল। তুমি প্রমাণ করেছ দুর্বলতাকেও শক্তিতে পরিণত করা যায়। পলাশ ভাই, আমাকে মাফ করে দিস। আমি অহংকার করেছিলাম, তোর বুদ্ধি আর ধৈর্য আজ আমাদের হারিয়ে দিয়েছে। আমরা তোকে অনেক অপমান করেছি, তুই আসলে খাঁটি জহরি। কালা ষাঁড় চিনেছিলি তুই। আপনারা মাপ চাইবেন না, এটা আল্লাহর দান। আর ওই লিয়াকত ভাই কোথায়? আমি এখানে। লিয়াকত ভাই, মঞ্চে আসুন। আপনি ভেবেছিলেন আমাকে ঠকিয়েছেন, কিন্তু আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আপনি যদি আমাকে ভালো ষাঁড় দিতেন, হয়তো আজ এই শব্দে সেও ভয় পেত। আপনার এই কালা ষাঁড়ই আজ আমাকে জিতিয়ে দিল। পলাশ ভাই, আমি লোভে পড়ে অন্যায় করেছিলাম। তোমার মতো ভালো মানুষকে ঠকিয়ে আমার শান্তি হয়নি। আমাকে মাফ করে দাও। আজ থেকে আমি আর কখনো কাউকে ঠকাবো না। দেখেছিস, আমি বলেছিলাম না। সততার পরিশ্রম বিফলে যায় না। এই জয় আমার না, এই জয় আমার বাচ্চার, যে কানে শোনে না কিন্তু হৃদয় দিয়ে মালিকের ভালোবাসা বোঝে। কালাচরের কবল, কালাচরের কবল। যেখানে শব্দ ব্যর্থ হয়, সেখানে নীরবতাই জয়ী হয়। সবাই পলাশকে কাঁধে তুলে নাও। সবাই পলাশকে কাঁধে তুলে উল্লাস করতে লাগলো। দূরে দাঁড়িয়ে বাচ্চা শান্ত মনে ঘাস চিবুচ্ছে। এই কোলাহলী জয়ধ্বনি সবকিছুই তার স্পর্শের বাইরে।